আচ্ছা, আমরা আজকে ক্লাস শুরু করতেছি। এটা মানে আজকের ক্লাস আমরা মেনলি cPanel, ডোমেইন হোস্টিং, ঠিক আছে, তারপরে আপনার ইমেল সিস্টেম, cPanel, ডোমেইন হোস্টিং, তারপরে আপনার ডিএনএস, নেম সার্ভার, ব্যাকআপ সিস্টেম, এই বিষয়গুলো আজকে একটু লাইভ দেখবো অনলাইনে। যে ফার্স্টে যেমন cPanelটা কি, cPanel হলো একটা হোস্টিং স্পেস। ডোমেন, আমরা ফার্স্টে ডোমেনটাকে, মানে ডোমেন হলো কি আপনার একটা জাস্ট আমরা ডোমেনটা কি এটা আগে আমরা জানার চেষ্টা করি। ডোমেন হলো কি, মানে ধরেন একটা নাম, যেমন google.com, আমরা এই নামে জানি, ঠিক আছে, বা এই নামটা অ্যাকচুয়ালি ডোমেন দিয়ে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা থাকে। ডোমেন যে কোনো একটা নামের আন্ডারে কোথাও কোনো সময় নাম দিয়ে আইডেন্টিফাই করা হয় না, আইপি অ্যাড্রেস দিয়ে। ধরেন google.com বা yahoo.com বা facebook.com প্রত্যেকের একটা আইপি থাকে। এই আইপির মাধ্যমে আইডেন্টিফাই করা হয়, ঠিক আছে। কারণ গুগল.কম এর আন্ডারে আরো অনেকগুলা আপনার ইয়ে থাকতে পারে, ঠিক আছে, সাইট থাকতে পারে, ঠিক আছে, সাবডোমেইন থাকতে পারে, পার্ট ডোমেইন থাকতে পারে, অনেকগুলো থাকে। তো গুগলের আন্ডারে আমরা মেনলি যে ডোমেনটা বা google.com যে ডোমেনটা, সেগুলো একটা প্রত্যেকটা একটা আইপির আন্ডারে অ্যাসাইন করা থাকে। এবং google.com এর আইপি ধরেন হইতে পারে 103 এরকম একটা হইতে পারে। তো আমরা এই ধরেন আমরা যে একটা বললাম যে প্রত্যেকটা ডোমেইন একটা আইপির আন্ডারে অ্যাসাইন করা থাকে, তো এটা কিভাবে বের করব? সিএমডি কমান্ড মোড আছে, উইন্ডোজে দেখবেন সিএমডি কমান্ড মোড আছে। আপনি পিং লিখে google.com, ঠিক আছে, এতটুকু দিবেন, দেখেন একটা আইপি দেখাচ্ছে, ঠিক আছে। তাই আমি যতবারই দেবো এই আইপিটাই দেখাবে, মানে গুগল একটা আইপির আন্ডারে অ্যাসাইন করা আছে। বা আমি যদি ফেসবুকও যাই, ঠিক আছে, google.com এর জায়গায় আমি ফেসবুক লিখি, facebook.com, এটা একটা আইপির আন্ডারে অ্যাসাইন করা আছে, ঠিক আছে। তাই এখন বলতে পারেন আমরা যদি তাহলে আইপি কল করি তাহলে কি facebook.com আসবে? ঠিক আছে, না, সবগুলা সাইটে আসে না, কিছু কিছু ওয়েবসাইট আছে আপনি আইপি কল করলে সরাসরি আসে। তারপর আমরা একবার দেখি, যেমন 157.240.23.35 https 157.240.23.35, এটাই তো, চেক দিয়ে দেখি 157.240.23.35 দেখি। দেখছেন, তার মানে এইখানে যে আইপিটা, ওই আইপির আন্ডারে ডোমেনটা হলো facebook.com। তো এদের বোঝা যাচ্ছে প্রত্যেকটা ডোমেনেই, মানে আমরা যেমন ডোমেন নাম বলতে কি বুঝি, ডোমেনই একটা আইপির আন্ডারে অ্যাসাইন করা থাকে, ঠিক আছে। তো ডোমেন অ্যাজ এ ওয়েবসাইট নেম, ঠিক আছে, ডোমেন হলো একটা ওয়েবসাইট নেম, আর কিছু না, ঠিক আছে। আর ডোমেনের
আন্ডারে আপনার অ্যাসাইন করা থাকে আইপি গুলো, যেগুলো আমরা জানি না। বা আপনার বলতে পারেন যে আমরা যখন ডোমেন কিনি তখন কি কোনো আইপি দেখতে পারি? কোনো সময় আইপি দেখতে পারি না। আপনি যে কোনো ডোমেন কন্ট্রোলে যান বা কন্ট্রোল প্যানেলে যান, কোনো সময় আইপি দেখাবে না, আপনার ডোমেনের আইপি কত সেটা দেখাবে, ঠিক আছে? কারণ ডোমেনটা যখন আপনি প্রায় বাই করেন, ঠিক আছে, শুধু আপনাকে নামটা দেখায়, ঠিক আছে? ডোমেনটা গেল। এখন হোস্টিংটা কি? হোস্টিং একটা স্পেস, মানে জাস্ট এটা আপনি পারচেস করতে পারেন ভাড়া। মানে আমরা ম্যাক্সিমামই যে হোস্টিং গুলো নেই সেগুলো আমরা ভাড়া নিই, কারণ ইয়ারলি এগুলো কস্ট দিতে হয়। ইয়ারলি কস্ট দেওয়া মানে ভাড়া না, ঠিক আছে? তো প্রত্যেকটা হোস্টিং এরই ব্লু হোস্ট হোক, নেমচিপ হোস্ট হোক, ঠিক আছে, হোস্ট ইন্টিজার হোক, হোস্ট গেটার হোক, কোড আইডি হোক, ফ্লেক্সা হোক, প্রত্যেকটার একটা প্রাইস আছে। আপনার ধরেন যদি ব্লু হোস্টে যাই আমরা, ঠিক আছে, হোস্টে আমি আরো আছে হোস্ট, ঠিক আছে, স্পেস। তো হোস্টিং স্পেস গুলো কিভাবে থাকে, ঠিক আছে? তো আমরা ডোমেন নেম একটা কিনলাম, আমরা যে কোনো জায়গা থেকে ডোমেন কিনতে পারি। এখন একটা কথা আসে যে আমরা ডোমেন যে এক জায়গা থেকে কিনলাম আর হোস্টিং আর এক জায়গা থেকে কিনলাম, ঠিক আছে, এই দুইটা কানেক্ট হয় কিভাবে? এই কোশ্চেনটা আসতে পারে না? এই যে আমরা ডোমেন কিনছি ধরেন গোডাইডি থেকে, ঠিক আছে, আমরা ডোমেন কিনছি গোডাইডি থেকে, ঠিক আছে, গোডাইডি থেকে আমরা ডোমেন কিনছি, আর হোস্টিং কিনছি আপনার ব্লু হোস্ট থেকে, ব্লু হোস্ট, ঠিক আছে? তো এই দুইটা আমরা কানেক্ট করবো কিভাবে? মানে এই দুইটা আসলে অ্যাকচুয়ালি কানেক্ট হয় কিভাবে, যে একটার সাথে আরেকটা কানেক্ট হয় কিভাবে? তো গোডাইডি থেকে আমরা ডোমেন কিনছি, আমার ডোমেনের ফার্স্টেই বলছি প্রত্যেকটা ডোমেনের আন্ডার একটা আইপি অ্যাসাইন করা থাকে, ঠিক আছে? সেম ভাবে হোস্টিংও আইডেন্টিফাই করা হয় আইপি দিয়ে। উইদাউট আইপি ছাড়া হোস্টিং আপনার অ্যাসাইন করতে পারবে না, ঠিক আছে, কোনো ডোমেনের আন্ডারে। প্রত্যেকটা হোস্টিং আপনি ব্লু হোস্টে কিনেন বা গোডের থেকে হোস্টিং কিনতে পারেন, বা নেমচিপ থেকে হোস্টিং কিনেন, বা আপনার হোস্ট ইন্টিজার থেকে, হোস্ট গেটার থেকে, ঠিক আছে, যেটার থেকে আপনি হোস্টিং কিনেন, ঠিক আছে, প্রত্যেক হোস্টিং এ আপনার আইপি অ্যাসাইন করা থাকে। কোনো আইপি বাদে আপনার কোনো সময় আইপি বাদে আপনার এই হোস্টিং মানে ডোমেনের সাথে কানেক্ট করা পসিবল না। তো হোস্টিং কিন্তু আমরা বললাম যে প্রত্যেক বছর ডোমেন আর হোস্টিংটা আমরা ভাড়া নিই, ঠিক আছে? একবারে ভাড়া নেই মানে কি, যতদিন এটা আমি প্রাইস দিব ততদিন এটা আমি অনার। যখন এটা আমি পে করা বন্ধ করে দিব, ভাড়া দেওয়া বন্ধ করে দিব, বা প্রত্যেক ইয়ারলি যে কস্ট সেটা দেওয়া বন্ধ করে দিব, সেদিন থেকে এটা অনার আমি থাকবো না, তখন অন্য কেউ এটা পারচেস করতে পারবে। তো পার্মানেন্টলি অনার মানে লাইফ টাইম অনার, ঠিক আছে, সেটা কেউ না, ঠিক আছে? ফেসবুক আমরা যদি ধরি, ধরেন ফেসবুকের এটা রিনিউ, আমরা ফেসবুক যে ডোমেনটা আছে এটা রিনিউ লাস্ট ডেট কবে? যেমন ফেসবুক ডোমেনটা কেউ যদি কিনতে পারে এখন, ঠিক আছে, অন্য কেউ কিনে ফেলে, তাহলে সে হিউজ একটা অ্যামাউন্টের মালিক হয়ে যাবে, ঠিক আছে? facebook.com এটারও একটা মেয়াদ আছে দেখেন, এটা বিশাল বড় একটা প্রতিষ্ঠান, হিউজ কোটি টাকার মালিক, ঠিক আছে, বিলিয়ন বিলিয়ন ডলার কোটি টাকার মালিক, ঠিক আছে? তো এটার ডেটটা দেখি 2028 সালে যে এক্সপায়ার হবে, ঠিক আছে, এটা 2028 সালে যে এক্সপায়ার হবে। আর ফেসবুক তার নিজস্ব সার্ভার এটা রাখছে, এটা ফেসবুকের নিজস্ব সার্ভার, ঠিক আছে? ফেসবুক মানে গোডাডি বা কোনো অন্য দ্বারা অন্য হোস্টিং এ রাখেনি, নিজস্ব হোস্টিং আছে সেখানে রাখছে, তার নিজস্ব সার্ভারে রাখছে। এটা আপনার আপডেট হয়েছে এই কিছুদিন আগে, আবার তারা এই রিনিউটা মানে রেজিস্ট্রেশনটা আপডেট করছে, ঠিক আছে? মানে এই যে 20 সালের 3/10 এত তারিখে আবার নতুন করে আপনার ই করছে, আপডেট করছে, রেজিস্ট্রেশন 28 সাল পর্যন্ত আপডেট করছে। 2028 সালে যায় আবার এটা তার রিনিউ করতে হবে, ঠিক আছে? তো বোঝা যাচ্ছে কি যে facebook.com এর একটা মেয়াদ আছে, ঠিক আছে, যে প্রত্যেকটা ডোমেনেরই এক একটা মেয়াদ থাকে। যেমন গুগল, আমরা গুগল তো নিজেরাই সার্ভার বিক্রি করতে, গুগলের আছে না, google.com এরও একটা মেয়াদ আছে। 2028 সাল পর্যন্ত শেষ, মানে ম্যাক্সিমাম 2028 সাল পর্যন্ত করা যায়, ঠিক আছে?
তাই তারা 2028 সাল পর্যন্ত, তারা লাস্ট রিনিউ করছিল 2019 সালে, 9/9/2019, ঠিক আছে। আর এটা প্রথম রেজিস্ট্রেশন হয়েছে, মানে এই ডোমেনটা রেজিস্ট্রেশন হয়েছে 97 সালে। তো প্রত্যেকটা বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা হোস্টিং এরই এখানে কোনো হোস্টিং এ দেখেন আইপি দেখা যাচ্ছে না, মানে ডোমেনের কোনো আইপি নেই। গুগল নিজের সার্ভারেই তারা নিজের সাইটে আপলোড করা, ঠিক আছে। তো এখান থেকে একটা জিনিসটা বুঝলেন যে প্রত্যেকটা ডোমেনেরই একটা মেয়াদ থাকে, ঠিক আছে। পার্মানেন্টলি কেউ অনার হয় না, পার্মানেন্ট কেউ অনার হয়, হোস্টিং এরও মেয়াদ থাকে, পার্মানেন্ট কোনো অনার নেই। তো ডোমেনের হোস্টিং কানেক্ট করার জন্য হোস্টিং এর একটা আইপি থাকে, ডোমেনের একটা আইপি থাকে, ঠিক আছে। আমরা ডোমেনে যে সেই আইপিটা অ্যাসাইন করে দিই, হোস্টিং এর আইপিটা বলে দিই, ঠিক আছে। যেমন ব্লু হোস্টের এখানে কেউ আইপি বলে না, ঠিক আছে। ব্লু হোস্টের যেমন নেম সার্ভারের নাম আপনার ns1.bluehost.com, ঠিক আছে, আবার ns2.bluehost.com, এরকম, মানে এই দুইটার মাধ্যমে আপনার আইপিটা পায় ব্লু হোস্টের, ঠিক আছে। google.com এ বা আপনার যে ডোমেনের আন্ডারে এই যে ডোমেনটা ব্লু হোস্টের হোস্টিং এর সাথে কানেক্ট করবে, তখন এই দুইটা নেম সার্ভার আপনার ওই ডোমেনে যে বসায় দিতে হবে, ঠিক আছে। বা ডিএনএস বলে, ডোমেন নেম সার্ভার বা নেম সার্ভার বলে, ঠিক আছে। তো এই দুইটা বসায় দিলে তখন ওই হোস্টিং এর সাথে কানেক্ট হয়ে যায়। প্রত্যেকটা হোস্টিং এ যখন আপনি কোনো ডোমেনের আন্ডারে যে কোনো একটা হোস্টিং অ্যাসাইন করতে যাবেন, তখন নেম সার্ভার বসাইতে হয়, নেম সার্ভার গুলো ওই হোস্টিং থেকে দিয়ে দেয় আপনাকে সরাসরি। ওকে, সো এইখানে হোস্টিং এর অনেক ফিচার থাকে, ঠিক আছে, আমি দেখাবো। হিউজ ফিচার থাকে, প্রত্যেকটা হোস্টিং এ অনেক হিউজ টাইপের ফিচার থাকে। আমরা ওই ফিচারে যাব, তবে ফার্স্ট মানে ডোমেন আর হোস্টিংটা কি সেটা একটু বলি। যে যেমন আপনার আপনি যে ডোমেনটা কিনলেন, ফার্স্ট হলো গিয়ে ডোমেনটা পারচেস করলেন 1 ইয়ারের জন্য, হোস্টিং কিনলেন ব্লু হোস্ট থেকে, ঠিক আছে। তো এখন ডোমেনে আপনি কিভাবে ধরেন কিভাবে আপনি একটা ডোমেনে নেম অ্যাসাইন করবেন, ঠিক আছে, বা ডিএনএ সেট করবেন, এইটা আপনাকে আমি একটা লাইভ এক্সাম্পল দিয়ে দেখাই, ঠিক আছে। এটা আমার আর কি নিজের ডিএনএসটা কোথায় থাকে, ঠিক আছে, ডিএনএসটা কোথায় থাকে। কারণ ডিএনএসটা কোথায় থাকে আর কিভাবে ডিএনএসটা অ্যাড করে, ঠিক আছে। অ্যামাজনের ডিএনএস আছে, প্রত্যেকটা সার্ভারে ডিএনএস আছে, ডিএনএস ছাড়া, ঠিক আছে, কোনো হোস্টিং হয় না। আচ্ছা, আমার কিছু ডোমেন আছে, ওই ডোমেন গুলোর লিস্ট থেকে আমি একটা ডোমেনে জাস্ট দেখাবো। ধরেন এই ডোমেনটাই ns4, এখানে নেম সার্ভারে যে নেম সার্ভার আছে, অনেক জায়গায় ডিএনএস নাম দেওয়া, নেম সার্ভারে যে এখানে জাস্ট নেম সার্ভার গুলো দুইটা বসায় দিলে, ঠিক আছে, যে হোস্টিং আমি পারচেস করবো সেই হোস্টিং এর সাথে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এই লাগে আপনার ডোমেনের সিস্টেম। ওকে, এবার আসি আমরা ধরেন যে একটা হোস্টিং পারচেস করলেন, ঠিক আছে, হোস্টিং এ কি কি অপশন থাকে, ঠিক আছে, সেই অপশন গুলো আমাদের অনেক টাইপের হোস্টিং আছে, প্রত্যেকটা হোস্টিং এর এক এক রকম ফিচার দিয়ে রাখে, ঠিক আছে। যেমন আমরা ব্লু হোস্টে যদি যাই, যেমন হোস্টিং এর ফিচার শেয়ার হোস্টিং, ডেডিকেটেড হোস্টিং। আচ্ছা, এগুলো একটু বুঝাই দিই। যেমন ওয়ার্ডপ্রেস হোস্টিং, মানে এখানে শুধু ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন, ঠিক আছে। আমি জাস্ট এটাতে যাই, ডিটেলস এখানে লেখাই থাকে, ঠিক আছে। ব্লু হোস্টটা বেটার অন্য অন্য হোস্টিং এর চাইতে। ওয়ার্ডপ্রেস হোস্টিং এ কি কি হলো, এখানে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন, ওয়ার্ডপ্রেস ই কমার্স, ওয়ার্ডপ্রেস ই কমার্স ইনস্টল করতে হবে। আরো কিছু ফিচার আছে, তবে এটা পারচেস করার সময় দেখায়, নরমালি দেখে না। আমরা শুধু ওয়ার্ডপ্রেস হোস্টিং এ ক্লিক করি, এই যে ঠিক আছে,
এখানে ওয়ার্ডপ্রেস হোস্টিং তিনটা, এখানে ওয়ার্ডপ্রেস না, আপনি যে কোনো হোস্টিং মানে যে কোনো সাইডে আপনি শেয়ার করতে পারবেন, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস ইয়ে দিয়ে বাদ দিয়ে, ওয়ার্ডপ্রেস বাদে যে পিএইচপি লারাভেল সবগুলোই পাবেন। এখানে প্ল্যান দিয়েছে একটা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন, ঠিক আছে। ফ্রি এসএসএল মানে এসএসএল সার্টিফিকেট হলো কি আপনার কন্টেন্ট গুলো সিকিউর কিনা, ঠিক আছে, বা আপনার ওয়েবসাইট কিটা সিকিউর কিনা, ঠিক আছে, মালওয়্যার নেই, স্পাম নেই, এটা জাস্ট আইডেন্টিফাই করে যে সিকিউর বোঝায় হলো এটা দেন। এখানে যেমন কানেকশন সিকিউর, ঠিক আছে, এটা। আর হলো 50 জিবি আপনার এসএসডি দিবে স্পেস, এইচডি না এসএসডি, ঠিক আছে। তো এসএসডি অবশ্যই ফাস্ট, ঠিক আছে, 50 জিবি দিবে। আর একটা দিবে ডোমেন দিবে 1 বছরের জন্য, ঠিক আছে, একটা ফ্রি ডোমেন দিবে, এরকম প্রত্যেকটা এই জায়গায় প্যাকেজ থাকে, ঠিক আছে। তারপর আপনার আরো একটা প্যাকেজ আছে $5 মান্থলি, এটা নর্মালি $10, ঠিক আছে। মান্থলি $10 হলে $120, মানে প্রায় আপনার 10,000 কাছাকাছি পড়ে যায় ইয়ারলি, ঠিক আছে। আর এটার প্রাইস হলে গিয়ে আপনার 7.9, ঠিক আছে। আর একটা আছে আপনার যেমন সবচেয়ে বেটার হলো এটা, মানে রিকমেন্ডেড করতেছে, আনলিমিটেড ওয়েবসাইট হোস্ট করতে পারবে, আনলিমিটেড এসএসডি, কোনো স্পেসের লিমিট নাই, আনমিটারেড ফ্লেক্স, ঠিক আছে। আর একটা হলো আনলিমিটেড আনমিটারেড। আনমিটারেডটা ওরা কি বুঝাইছে, জাস্ট ক্লিক করলে দেখলে ফ্রি ডোমেন ফর 1 ইয়ার, আনলিমিটেড পার্কিং ডোমেন সাব ডোমেন, ঠিক আছে। এটা মাইক্রোসফট মেইল বক্স দিবে 30 দিনের জন্য। আনমিটারেড না, কোনো ডেফিনেশন দেয় না এইভাবে। আচ্ছা, আনমিটারেড নামে কোনো ডেফিনেশন দেয় না। সো এইখানে আপনার মোটামুটি ফিচার গুলো আছে সব। হুম, আচ্ছা, যাই হোক, এরকম মানে অনেকগুলো হোস্টিং আছে। তা আমরা ডোমেনটা তো দেখি, ঠিক আছে। তা আমরা এখন আপনার দেখবো, কি বলে, ডোমেন ডিএনএস কোথায় অ্যাসাইন করে, ঠিক আছে। ডোমেন প্রোটেকশন একটা পয়েন্ট আছে, তারপর ডোমেন হোস্টিং। এবার আমরা একটা হোস্টিং আছে, ধরুন ব্লু হোস্টে আমরা যাবো না, আমরা অন্য একটা হোস্টিং দেখবো, ঠিক আছে। আমরা একটা সি প্যানেলের হইতেছে একটা ডোমেনের একটা ডোমেন আছে, ওটা এগেইনস্ট একটা সি প্যানেল আছে। আমরা জাস্ট দেখাবো সি প্যানেলে কি কি অপশন থাকে, আর আপনি কি কি অপশন পাবেন। ম্যাক্সিমামে কিছু কমন অপশন থাকে, হোস্টিং, ইমেল, ঠিক আছে, সাবডোমেন, পার্ট ডোমেন, রিডিরেক্ট, ডাটাবেস, ব্যাকআপ, এগুলো কিছু কমন অপশন থাকে, সব হোস্টিং এ থাকে, ঠিক আছে। যেমন এখানে এটা হলো শেয়ার হোস্টিং, শেয়ার আইপি অ্যাড্রেস মানে শেয়ার হোস্টিং। শেয়ার হোস্টিং জিনিসটা কি, যে এইখানে এই আইপির এগেইনস্টে আরো 10-15 জনের সাইট আছে, আরো 100 জনের ওয়েবসাইট থাকে, ঠিক আছে। দেখা যায় একজনের ওয়েবসাইটে আপনার মালওয়্যার আছে, আইপি তে এফেক্ট করে, এবং বাকি সাইটের এফেক্ট করে। এই কারণে শেয়ার হোস্টিংটা একটু বেশি, মানে এর প্রাইস কম, কারণ এই একটা আইপি অনেকে শেয়ার করে ইউজ করতেছে, ঠিক আছে। এটার প্রাইসও কম হয় এই কারণে। হুম, সেকেন্ডে আসি, যেমন এখানে কি কি মানে আমরা দিছে, স্পেস দিছে, ঠিক আছে, ব্যান্ডওয়াইড, তারপরে ডাটাবেস, ফাইল কিপার, সাবডোমেইন, ইমেল অ্যাকাউন্ট, ঠিক আছে, ফরওয়ার্ড, ডিটেলস, মাইস্কুল ডাটাবেস কলগুলো, ঠিক আছে। আমরা একটু এখানে আসি, যেমন ফাইল ম্যানেজারে কি আমি ফাইলগুলো দেখতে পারবো। এখানে আমি আমার এই পাবলিক এইচটিএমএল আন্ডারে সব ফাইল থাকে, ইমেজগুলো দেখা যায়, ঠিক আছে। ব্যাকআপের অপশন আছে, ডাটাবেস আছে, হুম, মাইস্কুল ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন, ডাটাবেস আছে, সাবডোমেনের অপশন আছে। আবার যদি এই হোস্টিং এ অনেক হোস্টিং এ অপশন থাকে, যে একটা হোস্টিং এ আপনি 3টা ডোমেন অ্যাড করতে পারবেন, ঠিক আছে। মানে 10 জিবি কিনছেন, 10 জিবি তে আরো আপনি 2টা বা 3টা ডোমেন অ্যাড করতে পারবেন, তখন অ্যাড ডোমেন অপশনটা কাজ করে, ঠিক আছে। এছাড়া কাজ করে না। যেমন কিছু ইমেল অ্যাকাউন্ট আছে, ইমেল ক্রিয়েট করতে পারবেন, এই ইমেল অ্যাকাউন্ট দিয়ে অপশন দিয়ে
ঠিক আছে, বিজনেস ইমেল বলে, যে এই ডোমেনের এগেইনস্টে আপনার ইমেল ক্রিয়েট হবে। তারপরে আপনার ফরওয়ার্ড করতে পারবেন যে কোনো ইমেল থেকে, স্প্যাম ফিল্টার করতে পারবেন, ইমেল ডেলিভারিটি। ঠিক আছে, আরেকটা অপশন থাকে, এটা সব ইমেলের আবার সবগুলো অপশন সব জানেন না। ইমেল রাউটিং, ইমেল রাউটিং কি ইমেল গুলা মানে ঠিক মতো যাচ্ছে কিনা, রেসপন্স করতেছে কিনা, এই জিনিসগুলো এখানে দেখতে পাবেন। এখানে ভিজিটরে কিছু অপশন দিচ্ছে, আইপি ব্লক, মানে আপনি চাইলে কিছু আইপি অ্যাসাইন করে ব্লক করে রাখতে পারেন, যে আইপি গুলো কোনো সময় যেন অ্যাক্সেস না করতে পারে। ঠিক আছে, তারপরে লাগে আপনার কোন জব, এই জিনিসটা কি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। ধরেন আমাদের, আপনি এমন একটা সাইট করলেন যেখানে ঠিক রাত 12টার দিকে ধরেন ডাটাবেজের কিছু ইনফরমেশন এক্সিকিউট হবে অটোমেটিক, কেউ লগ ইন করুক আর না করুক, ঠিক 12টার দিকে হবে রাত। এই জিনিসটাই কোন জব, কোন জব আছে সেটা দিয়ে করার সময় কোন জবে গিয়ে কোন একটা ফাইল যদি আপনি দেখায় দেন যে ঠিক রাত 12টার দিকে এই ফাইলটা এক্সিকিউশন করবে। ঠিক আছে, কারণ কি কোন ধরেন এই যে ফেসবুক, ফেসবুকে ধরেন যে কেউ ঢুকলো না একদিন, এমন একটা সময় আসলো যে হঠাৎ করে একদিন কেউ ঢুকলো না, মানে নট এ সিঙ্গেল ইউজার, কেউ লগ ইন করে না। ঠিক আছে, তো হয়তো যদি ফেসবুকে কিছু কোনো অটোমেটিক সিস্টেম থাকে সেগুলো কাজ করবে না, কারণ যখন পর্যন্ত কোনো হিউম্যান অ্যাক্টিভিটিস ডাটাবেজে হিট না করে। ঠিক আছে, আবার বলতেছি কোনো হিউম্যান অ্যাক্টিভিটিস, অটো কম্পিউটার, হিউম্যান। ঠিক আছে, যে একজন লগ ইন করলো, রেজিস্ট্রেশন করলো, এটা হিউম্যান অ্যাক্টিভিটিস বলে। ঠিক আছে, যে একজন আপনার সাইডে যে ক্লিক করলো মেনুতে, এটা হিউম্যান অ্যাক্টিভিটিস। যতক্ষণ হিউম্যান অ্যাক্টিভিটিস ক্লিক না করবে ততক্ষণ এই মাইস্কুলের ফাংশনালিটি কাজ করবে না। কারণ যখন লগইন হবে তখন ডাটাবেজে লগইন এ হিট করবে, লগইন এ হিট করলে আপনার লগইন সেশনে হিট করবে। ঠিক আছে, তখন আরো চাইলে আপনি অনেক কিছুতে হিট করাইতে পারবেন, ডাটাবেজ আপডেটে অনেক জায়গায় চেঞ্জ করে ফেলতে পারবেন। ঠিক আছে, যে যখন লগ ইন করবে তখন তার টাইম টেবিলটা বা এই ফাইলগুলো আপডেট হবে অটোমেটিক, বা এই ডাটাবেসটা আপডেট হবে, এগুলো তখন আপনি বলতে পারেন যখন লগ ইন হবে। যদি লগ ইন কেউ না করে তাহলে কিভাবে আপডেট হবে? ঠিক আছে, যেমন কিছু কিছু জায়গায় আছে, যেমন এই যে অটোমেটিক মানি ম্যাচিউরড হয়ে যায়, যে আপনি ধরেন ঠিক আপনি 1 লাখ টাকা রাখছেন ব্যাংকে, ঠিক 1 তারিখে এসে অটোমেটিক সেখান থেকে ইন্টারেস্ট আপনার 5% অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, 1 লাখের সাথে আরো 5% অ্যাড হবে, 5,000 টাকা অ্যাড হবে। তো এই জিনিসটা ব্যাংকের সার্ভারে কেউ ঢুকলো না, কোনো হিউম্যান অ্যাক্টিভিটিস নাই, মনে করেন ওই সেকশন সার্ভারে কেউ ঢুকে নাই, ওদের লিঙ্কে উপর ক্লিক করেন, এটা অটোমেটিক অটোমেটিক কাজ করবে না। কারণ প্রোগ্রাম কোনো সময় নিজে নিজে হিট করে না, ওখানে আপনার আপনার ট্রিগার বসায় দিতে। ঠিক আছে, ট্রিগারও বসায় দিলে তাও একজন হিউম্যান অ্যাক্টিভিটিস লাগবে, উইদাউট কোনো হিউম্যান অ্যাক্টিভিটিস ছাড়া আপনার মানে অটোমেটিক চেঞ্জ হবে, এই জিনিসটা হয় না, কারণ ডাটাবেজে হিট করা লাগবে। তো এইটা শুধুমাত্র এই ক্রন জব দ্বারা কোনো সময়, যেখানে যে পেজটা বলে দিবেন ও করবে কি ওই পেজটা এক্সিকিউশন করবে, ওই পেজটা এক্সিকিউশন করার সময় কেউ লগ ইন করুক আর না করুক, সে ওই পেজটা বা ওই ডাটাবেসটা অটোমেটিক আপডেট করে দিবে। আর যখনই ডাটাবেজে হিট হবে তখনই কিন্তু বাকি ডাটাবেসগুলো মুভমেন্ট বা তার অ্যাক্টিভিটিস শুরু করবে। ঠিক আছে, ট্র্যাক ডিএনএস, মানে আপনার ডিএনএস গুলো, ডিএনএস এর যে অ্যাড্রেস গুলো কোথায় কোথায় হিট হইতেছে দেখে না, যেমন খুব বেশি অপশন দেয়নি, অনেক জায়গায় আপনার পিএইচপি, পিএইচপি ভার্সনের বিষয়টা আছে, পিএইচপি ভার্সন। ঠিক আছে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। পিএইচপি ভার্সনের কাজ কি, আপনার আপনার বর্তমানে পিএইচপি 7.3 4 চলতেছে। ঠিক আছে, 5.6 মোটামুটি উঠে গেছে। তো অনেক সাইট আছে যে পিএইচপি 5.6 এ করা, ওগুলা যখনই পিএইচপি ভার্সনটা চেঞ্জ হয় সার্ভারে তখন আর কাজ করে না। যেমন পিএইচপি 7 আর পিএইচপি 5.6 এ ফাংশনের মধ্যে পার্থক্য আছে। কারণ পিএইচপি 7 মাইস্কুল মাইস্কুল আন্ডারস্কোর সিলেক্ট ডিবি এই ফাংশনটা অ্যাক্সেস করতে দেয় না। ঠিক আছে, মাইস্কুল আন্ডারস্কোর সিলেক্ট ডিবি
এই একটা ফাংশন আছে যেটা দ্বারা ডাটাবেস সিলেক্ট করা হয়, যেটা 5.6 এ কাজ করে, বাট আপনার 7.3 তে 4 এগুলোতে কাজ করে না, বা 7 এ কাজ করে না। কাজ করে মাইস্কুয়েল আই আন্ডারস্কোর কানেক্ট, এই ফাংশনটা কাজ করে। যদি ডাটাবেস কানেক্ট করতে চান তখন এই ফাংশনটা কাজ করে। তো পার্থক্য আছে অবশ্যই। তো সেই কারণে করে কি, তখন ডাটাবেস গুলো কানেক্ট হয় না পিএইচপির সাথে, আর সাথে সাইটটাও রান হয়। তো ওই পিএইচপি ভার্সনও তখন চেঞ্জ করে দিতে হয়। যাই হোক, এখন যদি আমরা ধরেন এখানে আরো একটা অপশন আছে এফটিপি, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, ফাইল আপলোড করা, ঠিক আছে, এফটিপি অ্যাকাউন্ট বলে। এখান থেকে আপনি এফটিপি ফাইল মানে এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, এবং এটা এক্সেসের পারমিশনও দিতে পারবেন। কেউ যদি সার্ভারে ফাইল আপলোড করতে চায় সরাসরি, তো কিভাবে আপলোড করবে, তখন এই এফটিপি অ্যাকাউন্টের মাধ্যমে আপলোড করতে হবে। তখন তাকে আর কি সি প্যানেল দেওয়া লাগে না, সে সরাসরি এফটিপি দিয়ে আপলোড করে দেয়। সি প্যানেল দিতে গেলে সমস্যা কি, যে আপনার লাইন সি প্যানেল দিয়ে আপলোড করতে গেলে অন্য ফাংশনালিটি গুলো সে ইউজ করতে পারবে, ঠিক আছে, ডাটাবেস চেক করতে পারবে, এই অপশনগুলো সে পেয়ে যায়। এবং সেই অপশনগুলো যদি সিকিউর হয়, তাহলে তো সেই অপশনগুলো দেওয়া যাবে না, শুধু সে ফাইল আপলোড করবে। তো তার শুধু এফটিপি অ্যাকাউন্ট করে দিয়ে একটা স্পেসিফিক ফোল্ডার বলে দিবেন, ওই ফোল্ডার থেকেই সে ফাইলগুলো আপলোড করবে, ঠিক আছে। তার মানে তার আমার দেওয়া লাগতেছে না, ঠিক আছে, সিগন্যাল দেওয়া লাগতেছে না। এফটিপি অ্যাকাউন্টের এইটাই ফাইল ট্রান্সফার প্রোটোকল বলে, ঠিক আছে, এইটাই হলো যে কাজ। হুম। তো ফ্রি হোস্টিং আছে, আপনারা চাইলে ফ্রি হোস্টিং ইউজ করতে পারেন। ওই জায়গাটাতে হোস্টিং এর দাম খুব বেশি না, ফ্রি হোস্টিং এর চেয়ে সরাসরি হোস্টিং ইউজ করা যায়, ঠিক আছে, কারণ আপনাদের পোর্টফোলিও যখন বানাবেন হোস্টিং এ আপলোড করতে পারবেন, ঠিক আছে। এই হোস্টিং গুলো প্রত্যেকটাই একটা পিসির আন্ডারে থাকে, এবং পিসি গুলো আপনার সার্ভার বলে, ঠিক আছে। এই সার্ভার গুলো আপনার কোনো না কোনো দেশে আছে, ইউকে, কানাডা, ঠিক আছে, ইউএস, এইসব জায়গায় বেশি থাকে, কারণ ওরা এই সার্ভার গুলো ভাড়া দিয়ে থাকে। বাংলাদেশে খুবই কম নাই, ঠিক আছে, ইন্ডিয়ায় আছে, ইন্ডিয়া খুবই কম, রেয়ার, পাকিস্তানও খুবই কম, এশিয়ার কান্ট্রিতে খুব কম, এশিয়ার বাইরে মানে ইউরোপ কান্ট্রিতে খুব বেশি আছে সার্ভারগুলো। সো এই সার্ভার গুলো খুবই, ওখানে অবশ্য ওরা খুব সিকিউর এবং মেনটেন করে রাখে। এখন আরেকটা বিষয় আসতে পারে, সাইট হ্যাক হয়, ঠিক আছে। সাইট হ্যাক হওয়ার থেকে আমরা যদি প্রবলেম থেকে সেভ হইতে চান, তো অবশ্যই সাইটের ব্যাকআপ নেবে রেগুলারলি। তো এইখানে যেমন এই যে ফাইলের ব্যাপারে আসলাম, যেমন এখানে আপনার পাবলিক স্টিমার যে ফোল্ডার আছে, এটার ভিতরে আপনার ফাইলগুলো রাখবেন, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, পাবলিক স্টিমার, ঠিক আছে। এটার ভিতরে যে ফাইল রাখবেন সেটাই অ্যাক্সেস করে আপনাকে দেখাবে, আর নাহলে দেখাবেন, ঠিক আছে। পাবলিক স্টিমার এই ফাইলের আন্ডারে, এই ফোল্ডারের আন্ডারে যে ফাইল রাখবেন সেটাই অ্যাক্সেস করে, যখন আপনি এই ডোমেনটা লিখবেন তখন অ্যাক্সেস করে দেখাবে। তো এই ফাইলটা, এই পাবলিক স্টিমারটাই আমাদের মেইন। আপনি লারাভেলে করেন, ওয়ার্ডপ্রেসে করেন, পিএইচপিতে করেন, বা দ্রুপালে করেন, যেটাই করেন, আপনার ইয়েতে রাখতে হবে পাবলিক স্টিমার। পাবলিক স্টিমার না রাখলে ফাইলটা অ্যাক্সেস করতে পারবে না। সো ডোমেন হোস্টিং বিষয়টা খুবই সিম্পল। অনেকে মানে অনেক অপশন দেখলে মানে কিভাবে আপলোড করব, ঠিক আছে, কিভাবে কানেক্ট করব, কিভাবে এখান থেকে ট্রান্সফার করবো, এটা খুবই সিম্পল বিষয়। বা আরো ডিটেলস যদি মানে আরো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ অনেক মানে ইউটিউবের ভিডিও আছে, গুগলে সার্চ দিলে পাবেন প্রত্যেকটা ডিটেলস ইনফরমেশন। তো এই হলো মানে ডোমেন আর হোস্টিং। হোস্টিং, তবে হোস্টিং এর মধ্যে ভালো লাগে আপনার যে এটা একটা ডেডিকেটেড যদি আইপি নিতে পারেন, ঠিক আছে,
আর যদি নর্মাল মানে শেয়ার হোস্টিং যদি না নেন তাহলে সবই ভালো। শেয়ার হোস্টিং একটু একটু স্লো হয়, কারণ এই আইপিটা অনেকে ইউজ করে এর জন্য, ঠিক আছে। তো অনেক জায়গায় মানে অনেক রকম অপশন, আর ম্যাক্সিমামই হোস্টিং গুলো আপনার লিনাক্স সার্ভারে থাকে। উইন্ডোজ সার্ভারে খুব কম পাবেন, উইন্ডোজ সার্ভারে খুবই কম, লিনাক্স সার্ভারে থাকে। লিনাক্স সার্ভারে থাকার কারণ হচ্ছে কি, লিনাক্স সার্ভারে থাকলে লিনাক্স হলো গিয়ে সবচেয়ে সিকিউর আপনার ইয়ার দিক দিয়ে, সার্ভারের দিক দিয়ে সবচেয়ে সিকিউর। এটা ভাইরাস এফেক্ট করতে পারে না সরাসরি, ঠিক আছে। উইন্ডোজ ফরম্যাটের যেসব ভাইরাস এগুলো কাজ করে না, কারণ ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি ইউজার হলে যদি পিসি ইউজার ধরো তাহলে উইন্ডোজ, ঠিক আছে। আর লিনাক্স সবাই ইউজ করে না, শুধুমাত্র প্রফেশনাল যারা তারা ইউজ করে। তো আর এটা এই যে আপনার হোস্টিং এর ম্যাক্সিমাম অপারেটিং সিস্টেম হলো লিনাক্স, এই জন্য প্রাইসটাও কম পড়ে, কারণ লিনাক্স এর প্রাইস কম বাট সিকিউর খুব। সো এই হলো ডোমেন হোস্টিং এর বিষয়, ঠিক আছে। এছাড়া ডোমেন হোস্টিং যদি ডোমেন সেল করতে চান, সে সেলের অপশন থাকে, ডোমেন ট্রান্সফার করতে পারবেন বোর্ড আইডি থেকে নেমচিপ, নেমচিপ থেকে ব্লু হোস্ট, ঠিক আছে। তেমন কিছু লাগে না, একটা অথেন্টিকেশন কোড লাগে। আর ডোমেন যে প্রোটেকশন আছে, থিফ প্রোটেকশন থাকে, ঠিক আছে, লক থাকে, ডোমেন লক এরকম নামে থাকে। ওই যখন ডোমেন ট্রান্সফার করবেন তখন ওই লক বা থিফ প্রোটেকশন অফ করে দেবেন। অফ করে দিলে আপনার ডোমেনটা ট্রান্সফার করতে পারবেন আপনি অন্য যে কোনো কন্ট্রোল প্যানেল। মানে ডোমেন ট্রান্সফার করতে পারবেন নাকি এক কন্ট্রোল প্যানেল থেকে আরেক কোনো, যেমন গোডারের থেকে আপনি নেম চিপে যেতে পারবেন, নেম চিপ থেকে আপনি ব্লু হোস্টে যেতে পারবেন, বা ব্লু হোস্ট থেকে ঠিক আছে ওয়েব হোস্টিং এ যেতে পারবেন, ঠিক আছে। আপনার যেটা মানে মানে যেটা আপনার জন্য প্রফিটেবল এবং ভালো হবে সেটাই, ঠিক আছে। এই লাগে বিষয়।